ঘণ্টাখানেকের হট্টমেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধ্যে 7টা মানেই করা সত্যি কথা, যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিংবাজি, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। নমস্কার, দেখছি রিপাবলিক বাংলা, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। আর শুরু করছি সোজাসুজি স্বর্ণালী। সেই কত আগে কোন ছোটবেলায় শোনা, লেখাপড়া করে যে অনাহারে মরে সে, জানার কোনো শেষ নাই, জানার চেষ্টা বৃথা তাই। বিদ্যা লাভে লোকসান, নাহি অর্থ নাহি মান। হীরক রাজের বাণী, হীরক রাজার বাণী, হীরক রাজ্যের বাণী। আমাদের রাজ্যের শাসক দল বোধহয় হীরক রাজার এই বাণীগুলো অক্ষরে অক্ষরে মেনে চলে। এই বাংলায় আসলে সত্যি একটা হীরক রাজ্য চলছে। পাঠশালা বন্ধ হয়ে যায়, পানশালা খোলা থাকে। পরিবর্তনের 12 বছরে তৃণমূল সরকার আসলে বাংলার শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ডটা ভেঙে দিয়েছে। পাহাড় প্রমাণ দুর্নীতি, সবাই প্রশ্ন করছে, প্রশ্নের পর প্রশ্ন করছে। আর যখন চুরি 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 প্রশ্ন উঠছে, চারিদিকে চোর 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 স্লোগান দেওয়া হচ্ছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে পড়ছে, আরে চুরি তো আমরা করিনি, চুরি আমরা শিখলাম কোত্থেকে, কে আমাদের চুরি শেখালো? আজব আজব তত্ত্ব। ওপর থেকে নিচ অব্দি সরকার, শিক্ষা দপ্তরের সর্বস্তর দুর্নীতির সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িয়ে রয়েছে। 26,000 জীবন অন্ধকারে ডুবে রয়েছে এবং লোকজন বলছে এটা নাকি সবে শুরু, এরপর আরো অনেক বড় বড় স্ক্যাম আসছে। পিএসসি থেকে শুরু করে, পুলিশ থেকে শুরু করে প্রত্যেক ক্ষেত্রে আরো অনেক অযোগ্য লোকজনেরা চাকরি করছে। সব ক্ষেত্রে তদন্ত শুরু হলে, সব ক্ষেত্রে তদন্ত শেষ হলে শুধু 26,000-এ থেমে থাকবে না সংখ্যাটা। আর দুর্নীতি তো হয়েছে, চুরি তো হয়েছে, খোলাখুলি চুরি হয়েছে। এখন স্বীকারও করছেন অনেকে খোলাখুলি চুরি হয়েছে, তারপর চলছে দায় ঠেলাঠেলির খেলা। 2016 স্কুল সার্ভিস কমিশনে নিয়োগ দুর্নীতি দেখিয়ে দিয়েছে আসলে দুর্নীতি কতটা অতলে ডুবে রয়েছে এই রাজ্যের সরকার। একটা মন্ত্রিসভা বেআইনি নিয়োগে অতিরিক্ত পদ তৈরি করে বসেছিল, শুধুমাত্র যারা অযোগ্য, যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, যাতে তাদের কোনো বিপদ আপদ না হয় তার জন্য। আমি দেখছিলাম সোশ্যাল মিডিয়ায় সবাই বলছিলেন যে এবার ধরে ধরে যারা ঘুষ নিয়েছিল তাদের বাড়ি ঘর সম্পত্তি ক্রক করা উচিত। তা করছে না সরকার। কেন করছে না? যাদের জন্য এত বড় স্ক্যাম হলো সেই দুর্নীতিবাজরা কোথায়, সেই ঘুষখোররা কোথায়, সেই তোলাবাজরা কোথায়, যারা বাড়ি বাড়ি গিয়ে বলতো বৌদি আপনার মেয়ের চাকরিটা আমি করে দিতে পারি, বৌদি আপনার ছেলের চাকরিটা এবছর হয়ে যাচ্ছে, একটু 5 লাখ পাঠিয়ে দেবেন, 10 লাখ পাঠিয়ে দেবেন, 8 লাখ পাঠিয়ে দেবেন। তাদের তালিকা কেন তৈরি করতে পারছে না রাজ্য সরকার? নাকি এর জন্য আবার সিবিআই করতে হবে, এর জন্য কোর্টকে নির্দেশ দিতে হবে? সেগুলো কেন করতে পারছে না? যারা বছরের পর বছর সরকারি চাকরি দেওয়ার নাম করে লাখ লাখ টাকা তুলেছে, তাদেরকে সামনে আনতে সরকারের ভয়টা কোথায়? নাকি সরকারের ভয় রয়েছে এরা সামনে এলে তো বলে দেবে যে আমি তো করিনি দাদা, আমার মাথায় অমুক বস ছিল, সেই বস সামনে আসলে বলবে আমি তো করিনি দাদা, আমার মাথায় অমুক দিদি ছিলেন। এই করতে 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 আরো চাপ বাড়বে। আর সেটা খুব ভালোভাবে জানে রাজ্যের শাসক দল, বিশেষত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ 42 কেন্দ্রে উনি প্রার্থী, 235টা আসনে উনি প্রার্থী, সমস্ত পঞ্চায়েতে পুরসভায় উনি প্রার্থী। ওনারই সম্মতিতে এতজন অযোগ্যের জন্য অতিরিক্ত পোস্ট ক্রিয়েট করা হয়েছে। এখন উনি কিছুই জানেন না, এটা তো অন্য ডিপার্টমেন্টের ব্যাপার বলে কি পার পাওয়া যাবে? হাটে যখন হাঁড়ি ভেঙে গেছে তখন মুখ্যমন্ত্রী বলছেন যে এটাতে আমাদের দোষ নেই। হ্যাঁ, আমরা চুরি করেছি, কিন্তু আমরা চুরি করলাম কি করে? আমাদের চুরি করা শেখালো কে? শিখিয়েছেন নাকি গদ্দার? তৃণমূল কংগ্রেসকে চুরি করা শিখিয়েছে নাকি গদ্দার, মানে শুভেন্দু অধিকারী? শুভেন্দু অধিকারী নাকি চুরি করা শিখিয়েছে? এর আগে দুর্নীতি নিয়ে বাম আমলের ঘাড়ে দায় চাপিয়েছিলেন, বলেছিলেন বাম আমল থেকে ট্র্যাডিশন চলছে, সবাইকে তো সরানো যায়নি, যারা চিরকুটে চাকরি পেয়ে গেছে তারাই পরে ঘুষের চাকরি ব্যবস্থা চালু করেছে।
আজকে বলছেন শুভেন্দু অধিকারী চুরি করা শিখিয়েছে। 2016 সালে শুভেন্দু অধিকারী ছিল কোন দলে? কোন দলে ছিলেন শুভেন্দু অধিকারী? ভুলে গেছেন বোধহয় মাননীয়া। 2016-তে শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসেই ছিলেন। আর তারপর কখনো কখনো মনে হচ্ছে যে আসলে কারুর ঘাই দায় যখন চাপানো যাচ্ছে না, তখন ভুল হয়ে যাওয়ার তত্ত্ব। মমতা বন্দ্যোপাধ্যায় 3 ধরনের বক্তব্য প্রমাণ করে দিচ্ছে যে শাসক দল তৃণমূল কংগ্রেস, তার রথী মহারথী মন্ত্রী শান্ত্রী প্রত্যেকে জানতেন কোন কোন ডিপার্টমেন্টে চুরি হচ্ছে, কোন কোন ডিপার্টমেন্টে ঘুষ নেওয়া হচ্ছে, কোন কোন ডিপার্টমেন্ট থেকে তোলাবাজি চলছে আর অযোগ্যদের ঢোকানো চলছে, সব জানতেন। দেখুন, আজকে উনি বড় গেরুয়াধারী হয়ে গেছেন। বিড়াল বলে মাছ খাবো না, কাশি যাব। সবচেয়ে বড় সাধু হয়ে গেছেন। ওরে তৃণমূল চুরি তো তোর থেকে শিখেছে, তৃণমূল চুরি করতে জানতো না। তোদের মতো কিছু অপদার্থ থেকে, তোদের মতো কিছু অপদার্থের জন্য আজকে তুই পালিয়ে গেছিস আসল কাজটা করে বিজেপিতে, যাতে সিবিআই না ধরে, যাতে ইডি না ধরে, যাতে ইনকাম ট্যাক্স না ধরে, যাতে এনআইএতে না ধরে। আর 10টা দিয়ে গেছিস তৃণমূলের ওপরে। চিরকুট দিয়ে চাকরি করতো, একটা চিরকুট দিয়ে ট্রান্সফার করতো, একটা চিরকুট দিয়ে চাকরি করতো। সিপিএম এর 34 বছর আমি অনেক খোঁজ নিয়েছি। আস্তে আস্তে চ্যাপ্টার ওপেন করবো, করিনি, ভদ্রতা করেছি। ভদ্রতা করা যদি দুর্বলতা হয়, কাজ করতে গেলে কেউ যদি ভুল করে সেটাকে সংশোধন করে দেওয়ার সুযোগ দেওয়া উচিত। যদি বলতেন হ্যাঁ এখানে অসুবিধা আছে, এটা তোমার ভুল হয়েছে, তুমি সংশোধন করো, আমরা করে দিতাম। ভুল তো যে কোনো কেউ করে ফেলতে পারে। সবটা কি আমি করি? আমি করি না। এডুকেশন ডিপার্টমেন্ট আলাদা ডিপার্টমেন্ট আছে, এসএসসি আলাদা আছে, প্রাইমারি এড বোর্ড আলাদা আছে, মাধ্যমিক বোর্ড আলাদা আছে, কলেজ কমিশন আলাদা আছে। এগুলো তারা দেখেন। যদি আপনারা বলতেন সেটাও না হয় আমরা চেষ্টা করে দেখতাম। মুখ্যমন্ত্রী বলছেন, আগে বলে এসছেন বামমহলে চিরকুটে চাকরি হয়েছে, তাদের সবাইকে সরানো হয়নি, তারা রয়ে গেছেন। অতএব এই ট্র্যাডিশন বামমহল থেকে চলছে। আজকে জানা গেল শুভেন্দু অধিকারী নাকি তৃণমূল কংগ্রেসকে শিখিয়েছে কিভাবে চাকরি চুরি করতে হয়। এবং তারপর তিনি মাঝে মধ্যেই বলে বসছেন যে ভুল হলে বলতে পারতো, ভুলটা শুধরে নেওয়া যেত। উনি তো একা সব ডিপার্টমেন্ট দেখেন না, কোনো ডিপার্টমেন্ট থেকে ভুল হলে ভুল শুধরে নেওয়া যেত। আসলে ঠিক কোনটা, কোনটা অ্যাকচুয়ালি ঠিক, কোনটা বলতে চাইছেন? আসলে মুখ্যমন্ত্রী স্বীকার করে নিচ্ছেন দুর্নীতি হয়েছে, চুরিটা যে হয়েছে এটা খোলাখুলি আর লুকোচাপা করার কোনো জায়গা নেই। প্রশ্ন হচ্ছে, শুভেন্দু অধিকারী যদি সেদিন দুর্নীতি করে থাকেন তাহলে কেন ব্যবস্থা নেননি মুখ্যমন্ত্রী? কেন ভরসা করেছিলেন শুভেন্দু অধিকারীর ওপর? বাম আমলে যদি চিরকুটে চাকরি হয়ে থাকে তাহলে সেই রিপোর্ট কেন সামনে আনেননি এতদিন পর্যন্ত? নাকি অপেক্ষা করছিলেন যে কবে চাকরিগুলো যাবে তারপরে বলবো কোথায় কখন কে কি চাকরি চুরি করেছে, কে কি তোলাবাজি করেছে, কে কি ঘুষ নিয়েছে? সময় নেই তো আর। এখন তো সমস্ত খোলাখুলি প্রমাণ হয়ে গেছে চুরি হয়েছে। নিজেরাও বলছেন, খোদ মুখ্যমন্ত্রী বলছেন চুরি হয়েছে, কিন্তু তৃণমূল কংগ্রেস করেনি। তৃণমূল কংগ্রেসকে শিখিয়েছে শুভেন্দু অধিকারী নাকি, মানে ওরফে গদ্দার। বোঝা মুশকিল। নাকি এমন কোনো আতাত ছিল কোথাও যে কেউ কারোর চুরি প্রকাশ্যে আনবেন এতদিন পর্যন্ত? আজ স্কুল সার্ভিস কমিশনও দায় ঝেড়ে দিয়েছে। তারা জানিয়েছে আদালতে কত যোগ্য কত অযোগ্য সেই তালিকা নাকি তারা দিয়েছিলেন। আর অন্যদিকে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি আজ দায় নিয়েও বলছেন সময়টা 2016 ছিল, সেই সময় তার সরাসরি দায় ছিল না। অতএব ঘুরিয়ে দায় অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা। একটাই দল, এমন নয় কি এটাও কোনো গঠবন্ধন সরকার, সেই দলটাই সরকারে, অথচ কেউ দায় নেবে না। এখন পিঠ থেকে গেছে দেওয়ালে, এখন বলছে চুরি হয়েছে, কিন্তু কেউ কারোর দায় নিজের ঘাড়ে নিতে রাজি নয়। আসলে গোটা মন্ত্রিসভারই দায় নয় কি? প্রশ্নগুলো তুলবো, ডিবেট শুরু করবো, তবে তার আগে শোনাবো সিদ্ধার্থ মজুমদার কি বলছেন। আর রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি বা এই দায় ঠেলাঠেলি নিয়ে কি বলছেন। আমরা আমাদের তরফ থেকে এইটুকু করেছি, অর্থাৎ আমাদের চোখে যা পড়েছে, যেগুলো আমি কংক্রিট তথ্য হিসাবে দিতে পারি,
সেটা আমরা মহামান্য আদালতের কাছে পেশ করেছি। ফলে সেটা মহামান্য আদালত অনারেবল কোর্টের প্রেরোগেটিভ, তিনি সন্তুষ্ট হননি অবশ্যই, কারণ যখন অবজারভেশন আছে, পর্যবেক্ষণ আছে, যে আরও সহযোগিতা উনি প্রত্যাশা করেছিলেন। আই রেসপেক্ট কোর্টস ভিউ, কিছু বলবার নেই, কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন যে প্রচার হচ্ছে, যে বলছেন অনেকে যে এসএসসি কোনো তথ্য দেয়নি, সেই কথাটা ঠিক নয়। অর্থাৎ আমরা এই তথ্যগুলো দিয়েছিলাম। একটা সিলেকশন প্রসেস হওয়ার পরে বারে বারে হলফনামা দিয়ে এরা যোগ্য, এরা যোগ্য, এরা যোগ্য বলা যায় না। অযোগ্যদের চিহ্নিতকরণ করে তাদের বাদ দেওয়াটাই আমার যা জানা আছে, সেটাই পদ্ধতি। সব যোগ্যকে মানে সব পুরো ক্যান্ডিডেট লিস্টকে চেক করা, সেটা নতুন সিলেকশন পদ্ধতি হয়ে গেল। সেটা কিন্তু নর্মাল প্রসিডিওর নয়। যা অযোগ্য আমরা চিহ্নিত করতে পেরেছি বা বিতর্কিত চিহ্নিত করতে পেরেছি, চিহ্নিত যেগুলো বিতর্ক মানে মামলাতে আসেনি সেটাও তো বলে দিলাম। 3, 8, 20 যদি আজকে মহামান্য সুপ্রিম কোর্ট নির্দেশ দেন তুমি পুরো প্যানেল তোমার সেটাতে চেক করো, আমাকে সেটা করতে হবে। এটা তো 16 সালে হয়ে গেছে, তখন 16 সালে সিদ্ধান্ত হয়েছে, সরকারি সিদ্ধান্ত। এবার এসএসসি সিদ্ধান্ত নিয়েছে, ডিপার্টমেন্ট সেটা হয়তো শিলমোহর দিয়েছিল তখন। এখন আমি তো বলছি যে আমরা একটা অন্য পলিসি নেব। দায় নিশ্চয়ই থাকে, দায় আছে বলেই তো এই সিচুয়েশনটা তৈরি হয়েছে। আমার মনে হয় এসএসসি চেয়ারম্যান সেটাই, মানে বর্তমান এসএসসি চেয়ারম্যান সেই ভাষ্যটাই দিতে চেয়েছেন। অতএব চুরি হয়েছে ক্লিয়ার, চাকরি চুরি হয়েছে স্পষ্ট, চাকরি বিক্রি হয়েছে স্পষ্ট, অযোগ্যরা ছিল স্পষ্ট, কিন্তু কেউ দায় নেবে না। কেউ যোগ্য অযোগ্য আলাদা করে আইডেন্টিফাই করতে পারেনি, কারণ তাতে বোঝা যেত যে অযোগ্যের সংখ্যা বেশি ছিল। শুধুমাত্র পার্সেন্টেজ দিয়ে দায় খালাস। আর আজ মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে চুরি তৃণমূল কংগ্রেসকে কে শিখিয়েছে? শিখিয়েছে গাদ্দার, মানে শুভেন্দু অধিকারী। কি মানে এগুলোর? আমি সরাসরি যাব। আমাদের মধ্যে এই মুহূর্তে যারা রয়েছেন সোজাসুজি স্বর্ণালী প্যানেলে রয়েছেন বিজেপি মুখপাত্র শরদত্ত মুখোপাধ্যায়, রয়েছেন আইনজীবী বিক্রম ব্যানার্জি, রয়েছেন অধ্যাপক ঝন্টু বড়াইক, রয়েছেন রাজনৈতিক কর্মী অনিন্দ্য সিনহা রয় এবং দেবব্রত রয়, শাসকের পক্ষে যিনি বলবেন। আমি সরাসরি প্রশ্ন করব অনিন্দ্য সিনহা রয় এবং দেবব্রত রায়কে, যে চুরি হয়েছে এটা তো স্পষ্ট। এতদিন ধরে আপনারা বলছিলেন যে কোথায় চুরি, প্রমাণ হয়েছে, এই হয়েছে, ওই হয়েছে। এখন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দাঁড়িয়ে বলছেন চুরি হয়েছে, ব্রাত্য বসু বলছেন দুর্নীতি হয়েছে। তাহলে এই চুরি দুর্নীতি যখন হয়েছে, তাহলে এত সময় লাগলো স্বীকার করে নিতে? অনিন্দ্যবাবু, দেবব্রতবাবু, আপনাকে একটা কথা বলি, দেখুন কিছু তো হয়েছে, এটা তো ঘটনা, না হলে এত মানে অভিযোগ আসতো না। এখন সমস্যাটা হচ্ছে কি ঘটনা ঘটেছে এটা দেখার জন্য 2021 সালে সিবিআইকে অ্যাপয়েন্ট করা হলো। তো সিবিআইয়ের দায়িত্বটা ছিল যে কি ঘটনা ঘটেছে সেটা জাস্টিফাই করা এবং যারা যারা দুর্নীতিগ্রস্ত হয়েছেন তাদেরকে আইডেন্টিফাই করা। আমরা দেখলাম সিবিআই এখনো অবধি সেরকম কিছু জানাতে পারলেন না। আপনি বলবেন এসএসসিও তো অনেক কিছু জানাতে পারলেন না। হ্যাঁ, এসএসসিতে এরকম কিছু ঘটনা ঘটেছিল বলেই সিবিআইকে ডাকা হয়েছিল। এবং এসএসসি আজকে আমাদের দেখছিলাম চেয়ারম্যান উনি বলছিলেন উনি অনেক কিছু তথ্য দিয়েছেন, উনি আদালতকে অনেক তথ্য দিয়েছেন। এখন ব্যাপারটা হচ্ছে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বারবার একটা কথা বলছেন, কিছু সংখ্যক ছাত্র বা ছাত্রী যাদের ওপর অভিযোগ আছে যে তারা দুর্নীতি করেছেন, সেই সংখ্যাটা আনুমানিক 5,000, তার জন্য বাকি 19,000 বা 21,000 লোককে তাদের চাকরি চলে যাওয়া, এই রায়টার প্রতি হয়তো আমাদের অতটা ভালো লাগছে না বা মনে হচ্ছে এই রায়টা আমাদের ঠিক লাগেনি। আমাদের কোর্টের ওপর নিশ্চয়ই ভরসা আছে, যে কোনো মানুষের, সুস্থ মানুষের কোর্টে ব্যবস্থার উপর ভরসা আছে, কিন্তু রায়টার ওপর হয়তো নাও আমাদের রায় নিয়ে এখানে আলোচনাই হচ্ছে না। এখানে আলোচনা হচ্ছে তৃণমূল কংগ্রেসকে চুরি কে শিখিয়েছে। এবার চুরি, এবার তৃণমূল কংগ্রেসকে চুরিটা কে শিখিয়েছে এটা হচ্ছে আলোচনার বিষয়। রায় নিয়ে আলোচনাই হচ্ছে না। গতকালকে আমি একটা ভিডিও দেখছিলাম। না, আপনারা তৃণমূল কংগ্রেস চুরি শিখেছে আর শুভেন্দু অধিকারী হাত ধরে। সেটাই আসছি, আমি একটা অডিও শুনছিলাম, যা পারলে এক্ষুনি আমি চালিয়ে দেব। কবে শুভেন্দু অধিকারী চুরি শিখিয়েছেন? আমি বলছি তো, শুভেন্দু অধিকারী ওখানকার ওনার ভাইকে একজন ফোন করে অডিওতে শুনছে, যদিও এই অডিও সত্যতা আমি যাচাই করিনি। বলছেন যে আমি তো টাকা দিয়েছিলাম 12 লক্ষ টাকা, শুভেন্দু অধিকারী যাকে দিতে বলেছিলেন, তার সেইখানে তো আমি চাকরিটা আমার চলে গেল। এই অডিওটা মমতা বন্দ্যোপাধ্যায়কে ফরওয়ার্ড করেছেন? না, মর্মলে নিশ্চয়ই শুনেছেন বলেই তো উনি বলেছেন। সেটা তো প্রশ্ন। তৃণমূল কংগ্রেস, উনি বলছেন তৃণমূল কংগ্রেসকে চুরি শেখানো হয়েছে, চুরিটা শিখিয়েছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী কোন সালে চুরি শেখালেন আমাকে বলুন। আমি তো বলছি আজকে যদি কোন সালে চুরি শেখালেন? সোনালি যদি আরে কোন সালে? আরে সেটাই তো বলছি, আজকে যদি প্রমাণিত হয় যে শুভেন্দু অধিকারী ওখান থেকে টাকা নিয়েছেন
বা চুরি করেছেন তাহলে কি হবে? আরে যদি প্রমাণিত হয় সেটা আপনারা অদ্ভুত কথা বলছেন। এতদিন পর্যন্ত আপনারাই বলতেন কি প্রমাণ হয়েছে চুরি হয়েছে, এখনো বলছেন প্রমাণ হয়েছে চাকরি গেছে, প্রমাণ হয়েছে শিক্ষামন্ত্রী চাকরি চুরি করে। আপনি বলুন শুভেন্দু অধিকারী কবে থেকে চুরি করা শেখালেন? শুভেন্দু অধিকারী 2016 সালে যদি শুভেন্দু অধিকারী চুরি করা শেখান, তাহলে 2016 সাল থেকে 2019 সাল পর্যন্ত আপনারা কি ঘুমোচ্ছিলেন? আমি তো সেটাই বলছি, মুখ্যমন্ত্রী ঘুমোচ্ছিলেন। আমি বলছি 2019 সালে উনি মানে ওয়াশিং মেশিনে চলে গেছেন, তার আগে তারপর কি করলেন? আর ছেড়ে দিন, জানা গেছে ছেড়ে দিন 2019 এর পরে 2019 এর ধরলির ওয়াশিং মেশিনে চলে গেছেন, ছেড়ে দিলাম আমি 2019 থেকে 2024 আজ পর্যন্ত কতবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে চাকরি চুরি শিখিয়েছেন শুভেন্দু অধিকারী? আজকে যখন আজ চাকরিগুলো বাতিল হওয়ার পর মনে পড়লো শুভেন্দু অধিকারী চুরি শিখিয়েছে। এই গল্পের কোনো গাছে কোথা থেকে তোলেন আপনারা? যখন কোনো তদন্ত চুরির পর চুরি চলে, সেটা নিয়ে কথা বলা যায় না। চুরির পর চুরি হয়েছে, আপনারা খবর পাননি? আমি আপনাকে বললাম কি মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না? যখন তদন্ত চলে 2011 মুখ কে ছিল রাজ্যে? 2011 রাজ্যের মুখ কে ছিল? মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাকে বলি মমতা বন্দ্যোপাধ্যায় তাই তো আজকে উনি বলেছেন 2011 থেকে 2024 পর্যন্ত 42 কেন্দ্রে উনি মুখ থাকেন, 235 আসনে উনি মুখ থাকেন, অথচ এত বড় চুরি হয়ে গেল উনি জানেন না। এই মমতা বন্দ্যোপাধ্যায় 2013, 14, 15 সালের ভিডিও খুঁজে বার করে দেখে নিন। তিনি বলেন আমার কাছে সব খবর আছে, কোথায় কোন ডিপার্টমেন্টে কি হচ্ছে, কোথায় কোন জেলায় কি হচ্ছে, আমার কাছে সব খবর আছে। এত বড় চুরি হয়ে গেল, এত বড় চাকরি চলে গেল, উনি জানতেন না? আমি তো সেটাই বলছি, জানতেন না উনি? আপনারা ঘুমোচ্ছিলেন না? মানেটা কি? আজকে না আরে ব্রাত্য বসু কি বললেন? আপনি থামুন দেবব্রত বাবু। ব্রাত্য বসু কি বললেন? ব্রাত্য বসু বলছেন আজকে চুরি হয়েছে এটা তো মানতেই হবে, কিন্তু 2016 সালে আমি তো ছিলাম না। আরে কে ছিল 2016 সালে? যিনি ছিলেন তার দায়টা কে নেবেন? খালি দায় ঠেলাঠেলি চলছে। গোটা মন্ত্রিসভার বরখাস্ত করে দেওয়া উচিত, গোটা মন্ত্রিসভার পদত্যাগ করা উচিত। আপনারা দায় ঠেলাঠেলির কাজ করছেন। আমি ছিলাম না, ও ছিল না, আমি ছিল। যেন স্কুলে বসে আছে একদল দুষ্টু ছেলে, আমি তো করিনি ম্যাডাম, ও করেছে, ও আমাকে চিমটে কেটেছে, ও ওখানে লজেন্স চুরি করেছে। এটা চলছে এটা কি ছেলে খেলা চলছে? এতগুলো ছেলে মেয়ের চাকরি চলে গেল। শুনুন, ভুলভাল কাজ পার্থ চ্যাটার্জি করেছে, শাস্তি উনি পেয়েছেন। আরে বাবা, এটা কি বলছেন? এটা আপনি বলছেন? আমি বললাম। তাহলে আপনি তাহলে শাসক দলকে সাপোর্টার হিসেবে এখানে আসেন? না শুনুন, বলতে দিন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন পার্থ চোর, এ চোর, এক্স চোর, ওয়াই চোর। শুনুন আজকে পুরো প্রাণ ভরে গেল। শুনুন, তৃণমূল বলে দিয়েছে এবার একজন চোর। শেষ করতে ইচ্ছে এবার একটা উইকেট পড়লো, বাকিগুলো বলতে দিন। ওনার সাঙ্গপাঙ্গ যেটা হয়েছে সে শাস্তি পেয়েছে। সাঙ্গপাঙ্গরা চোর, আপনার ন্যারেটিভ কাজে লাগবে না। আপনারা যে ওটা হবে না, ওটা হবে না। মমতা ব্যানার্জি সৎসাহস আছে বলা। হ্যাঁ শুনুন, আপনাদের বিচার বিচার ব্যবস্থায় আছে 10 জন নিরপরাধ। আপনি জানেনই না? শুনুন না, বিচার ব্যবস্থা ভরসা রাখেন আপনি? অবশ্যই রাখি। মমতা বন্দ্যোপাধ্যায় রাখেন? বিচার ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় রাখেন? এক মিনিট বিক্রম, মমতা বন্দ্যোপাধ্যায় বিচার ব্যবস্থা ভরসা রাখেন? বাইরে লিক হয়ে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বিচার ব্যবস্থায় ভরসা রাখেন না? রাখেন না? ওনার নামে আজকে কেস হয়েছে, জানেন না? জেনে নিন। হোক না, একের পর এক মন্তব্য। উনি বলছেন বিরোধী দলনেতা একটা বিচার ব্যবস্থা হওয়ার আগে রায় বেরোবার আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাদ দিন না। ওন্দার বিধায়ক বলছে না, রায় বলেছে, রায় তাই তো বলেছে। ওন্দার বিধায়ক কি বলেছেন? ওন্দার বিধায়ক বলছে আর দুদিন পর দেখবেন আরো 60,000 চাকরি যাবে। আরে শুনুন, এগুলো কোনো বিচার রায় নয়। কোনো কথা তিনি বলেন। ছোটবাবুর কাছে আসবো যে এখনো কোন কোন তালিকা বাকি আছে। আমি আসছি। একটা ছোট্ট বিচার ব্যবস্থার কথা বলিনি। একটা মামলার যখন শুনানি চলে, বোথ সাইড যখন আর্গুমেন্ট করে, জজ সাহেবরাও কিছু কথা বলেন। এটা ঘটনা, এটা সত্য কথা, এবং সেই কথা বলার থেকে অনেক সময় প্রিজিউম করা হয় যে এই ধরনের জিনিস হতে পারে। এইটা বিচার ব্যবস্থায় নর্মাল। এটা ডিস্ট্রিক্ট কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যখন আর্গুমেন্ট চলছে, একটা হচ্ছে, প্রত্যেকটা সওয়াল জবাব হচ্ছে, তাতে করে জজ সাহেব কি বলছেন না বলছেন সেটা থেকে অনেকে প্রিজাম। এর মানে এই নয়, যে ওইটাই মনে থাকবে বিক্রমের মনে থাকবে এইরকম যখনই কি রায় বেরোবে, রায় থেকে সবাই এরকম স্পেকুলেশন করে থাকে। আপনাদের মনে থাকবে ঠিক আজ থেকে কয়েক মাস আগে ডিসেম্বর একটা বোমা ফাটাচ্ছিলেন শুভেন্দু অধিকারী। ডিসেম্বরে এই তারিখে এই হবে, বোমা ফাটানো হবে, এই হবে, সেই হবে। কি ছিল না তখন ডিএ মামলার রায় ছিল, হয়নি, বোমা ফাটেনি।
যেদিন যেদিন রায়ের ডেট আছে সেদিন সেদিন বিরোধী যে কোনো নেতা, বিরোধী নেতা ছেড়ে দিন, আমি আপনি সাধারণ বলতে পারেন যাচ্ছে এইবারে জব্দ হবে, এই তারিখে জব্দ হবে, কারণ ওদের ওটা হচ্ছে স্পেকুলেশন ওকে বলে। যদি রায় বেরোলো না তো স্পেকুলেশন হলো না, রায় বেরোলো তো স্পেকুলেশন মিললো। এর মধ্যে তো 19-20 ইতিহাস, ভূগোল, জিওগ্রাফি বিশাল কিছু পড়াশোনার দরকার হয় না। কিন্তু আপনারা বলুন 2016 সালে শুভেন্দু অধিকারী আপনাদের চুরি করতে শিখিয়েছে, সেটা বুঝতে বুঝতে 2024 সাল লেগে গেল কি করে? শুধু স্পেকুলেশনটা তখনই মিললো যখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় ওনার ঘুরে ফিরে সেই এক কথা রায় নিয়ে বলেছে। ঘুরে ফিরে সেই এক কথা। প্রশ্ন হচ্ছে ভূগোলে রঞ্জন গগৈ বলি না যিনি বলেছেন তিনি বলেছেন বোম পড়বে, তার মানে আপনি বুঝছেন কি করে রায়ের ব্যাপারে বলেছে? আবার আপনি দেখুন ভালো করে চ্যানেলে যে রায়ের কথা কথা উনি নিজে স্বীকার করেছেন আমি তৃণমূলে যখন ছিলাম বিজেপির সাথে যোগাযোগ রাখতাম, আমি যখন বিচারপতি ছিলাম আমি বিজেপির সাথে যোগাযোগ রাখতাম। রায়ের কথা আমি এর পাশাপাশি আরো কয়েকটা পরিসংখ্যান দেখাবো, জন্টু বড়াইকের কাছে আসবো, যে শুধুমাত্র যদি সত্যি সত্যি এ ধরনের স্পেকুলেশন করতে হয় তাহলে আরো একাধিক তো ডিপার্টমেন্ট রয়েছে, কোন কোন জায়গায় এখনো পর্যন্ত পেন্ডিং রয়েছে, যদি সেগুলোতেও রায় আসে তাহলে সত্যি সত্যি আরো কত সর্বনাশ হতে পারে, আরো কতজন চাকরি হারা হতে পারেন। আসলে চুরিটা শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। বাকি তিনজনের কাছে আসবো, তবে তার আগে পর্ষদ যা জানিয়েছে সেই অনুযায়ী একটা ছোট্ট তথ্য তুলে ধরি। 2016 সালে স্কুল সার্ভিস কমিশনে নবম দশমে 11,610 জনের নিয়োগ হয়, যাদের মধ্যে ওয়েমার্কশিট বা উত্তরপত্র মূল্যায়নে দুর্নীতি সামনে এসেছে 808 জনের। র্যাঙ্ক জাম্পিং হয়েছে, অর্থাৎ মেধা তালিকা এদিক থেকে ওদিক শিফট হয়ে গেছে। 9 নম্বর চলে এসছে 7 নম্বরে, 7 নম্বর চলে গেছে 15 নম্বরে, এমনটা হয়েছে 185 জনের। অর্থাৎ দুর্নীতি হয়েছে মোট 993 জনের ক্ষেত্রে, যার শতকরা হার 8.50%। একাদশ দ্বাদশে নিয়োগ হয়েছে 5,596 জনের, যাদের মধ্যে ওয়েমার্কশিট বা উত্তরপত্র মূল্যায়নে দুর্নীতি সামনে এসছে 771 জনের। এক্ষেত্রেও র্যাঙ্ক জাম্পিং হয়েছে, কি সুন্দর! এক্ষেত্রেও র্যাঙ্ক জাম্পিং মানে মেধা তালিকা ওলটপালট হয়ে গিয়েছে 39 জনের, অর্থাৎ দুর্নীতি হয়েছে 810 জনের, শতকরা হিসেব বলছে 14.47। এবার আসি গ্রুপ সিতে, সেখানে নিয়োগ হয়েছে 2037 জনের, তার মধ্যে ওয়েমার জালিয়াতি রয়েছে 783 জনের, শতাংশের নিরিখে সেটা হচ্ছে 38.43। এটা পর্ষদের দেওয়া তথ্য। ভাবুন, একটা পরীক্ষার নিয়োগের ক্ষেত্রে 38.43 জালিয়াতি হয়েছে, পর্ষদ নিজেই স্বীকার করছে। গ্রুপ ডিতে চক্ষু চড়ক গাছবে আপনাদের, যারা এখানে সবাই রয়েছেন, বিক্রম ডেফিনেটলি জানেন, সেখানে 3,880 জনের নিয়োগ হয়েছিল, তার মধ্যে জালিয়াতি হয়েছে 1,741 জনের। শতাংশের নিরিখে জালিয়াতির পার্সেন্টেজ হচ্ছে 44.87। একটা কমিশন নিজে তথ্য জানিয়ে বলছে যে এই পরিমাণ দুর্নীতি হয়েছে, চাকরি চুরি হয়েছে, এরপরও কোথাও ডাউট থেকে চাকরি চুরি হয়নি, কিন্তু শতাংশের পার্সেন্টেজে ঠিক কারা কারা যোগ্য আর কারা কারা অযোগ্য সেই হিসেবটুকু শুধুমাত্র দিতে পারা যায়নি। বিক্রম, দেখুন, একটা সিলেকশন প্রসেস হয়েছে, সেইখানে আজকে এসএসসি চেয়ারম্যানকে আমি বলতে শুনছি যে উনি বলছেন যে এরা যোগ্য এটা বলা যায় না, এটা খুব ট্যাক্টফুলি উনি বললেন। উনি একটা ক্লিয়ার লিস্ট বলে দিতেন যে আমার 25,000 অ্যাপয়েন্টি, এটা ওনার কাছে তথ্য আছে। দ্বিতীয়ত উনি বলে দিতেন এই 25,000-এর মধ্যে উই হ্যাভ ডিটেক্টেড 7,000 ফেক, বাকি ধরুন 25,000-এর মধ্যে যদি 7,000 ফেক হয় 17,000 বা 18,000 কোনো একটা ফিগার উনি স্পেসিফিক বলতেন আমাদের হিসাবে বা আমাদের ইয়েতে দিস ক্যান্ডিডেটস হ্যাভ ফেয়ারলি পাসড আউট দ্য সিলেকশন প্রসেস। এই কথাটা কিন্তু উনি বললেন না, উনি এড়িয়ে গিয়ে বললেন এরা যোগ্য এটা বলা যায় না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছিল সিবিআই যেগুলো বার করছে বা আমরা যে ডকুমেন্টসগুলো কোর্টের কাছে দিচ্ছি, সেই ডকুমেন্টস বা সিবিআই এর ডকুমেন্টস বা যে প্রমাণগুলো কোর্টের কাছে উঠে আসছে সেগুলো দেখে স্কুল সার্ভিস কমিশন বলছে না উই ডোন্ট ডাউট দ্য অথেন্টিসিটি অফ দিস ডকুমেন্টস বা উই ডোন্ট ডাউট দ্য অথেন্টিসিটি, মানে ওনারা মানছেন যে এইগুলো ভুল হচ্ছে। কিন্তু উনি পরীক্ষা নিয়েছেন, মানে উনি নেননি, হয়তো ওনার পূর্বশরিক নিয়েছেন বা তার আগের লোক যারা চেয়ারম্যান ছিলেন তারা নিয়েছেন, ওনার কাছে কিন্তু সমস্ত ডকুমেন্টসটা আছে। এই যে সিবিআই এর ওএমআরটা বেরিয়েছে, উনি বলছেন না এই ওএমআরগুলো আমাদের উই ডোন্ট ডাউট দ্য অথেন্টিসিটি, তার মানে ওনার কাছে যত ক্যান্ডিডেট ধরুন 13-14 লক্ষ ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে তাদের সবার ওএমআর আছে। খুব বেশি হলে হয়তো 10 থেকে 15 দিন টাইম লাগবে পুরোটাকে স্ক্যান করে এসএসসির একটা কনক্লুসিভ ফাইন্ডিংয়ে আসা যে আমার টোটাল 25,000-এর মধ্যে দিজ আর র্যাঙ্ক জাম্প,
These candidates have been appointed after expiry of the panel. These are the candidates who did not sit for the selection process and appointment has been given. These are the candidates who have been fairly selected. এটা এসএসসির অ্যাসেসমেন্ট, এই অ্যাসেসমেন্টটা করতে খুব বেশি হলে 10 দিন লাগে। এই জায়গাটা এসএসসি বারবার 10 দিন আজ পর্যন্ত করতে পারেনি এসএসসি, 10 দিনের কাজটা 10 দিনে করতে পারেনি। শুধু নয়, ওরা সুপ্রিম কোর্টে এক স্ট্যান্ড নেয়, ওরা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চে এক স্ট্যান্ড নেয়, ডিভিশন বেঞ্চে, তাই জন্য ডিভিশন বেঞ্চে এবারে হিয়ারিংয়ের সময় এসএসসিকে দিয়ে দুবার এফিডেভিট দেওয়ানো হয়েছে। সেইখানে এসএসসি কিন্তু এই যে ডকুমেন্টসগুলো বেরিয়ে এসছে সিবিআই থেকে বা কোনো কিছু থেকে, তারা কিন্তু কোনোভাবেই বলছে না যে এই ডকুমেন্টসগুলো আমরা রিলাই করছি না। এরা কিন্তু একবারও ডিসপিউট করছে না যে এই ওএমআরগুলো অ্যাবসলিউটলি যেগুলো সিবিআই বার করেছে এগুলো ফলস অ্যান্ড ফেক, এই কথাও কিন্তু স্কুল সার্ভিস কমিশন বলছে। প্রশ্ন এখানে শারদত্ত মুখোপাধ্যায় রয়েছেন, এখানে একটা প্রশ্ন ইম্পর্টেন্ট জিনিস আছে। এসএসসি এখানে মারাত্মক একটা জিনিস করেছে, যেটা কিন্তু যেটার জন্য পুরো সিলেকশন প্রসেসটা গেছে, এবং যেটা প্রকাশ্যে আসছে না, বারবার এসেছে, হয়তো অনেকে এড়িয়ে গেছে, সেটা হলো এই যে ওএমআর গুলো যে স্ক্যান হবে, ওএমআর গুলো যে স্ক্যান হবে, সেই স্ক্যানটা যে কোম্পানিটাকে দেওয়া হয়েছিল সেটা নাইসা বলে একটি ব্ল্যাকলিস্টেড কোম্পানি এবং NYSA, এবং সেইটা যে দেওয়া হয়েছে সেটা কিন্তু ক্লোজ ডোর টেন্ডার। সরকারি টেন্ডার করতে গেলে পাবলিক অ্যাডভার্টাইজমেন্ট দিতে হবে, দিয়ে সরকারি কিছু নিয়মে তাকে টেন্ডার পেতে হবে। সেটা কিন্তু ক্লোজ ডোর, মানে ভেতর থেকে ওই কোম্পানিটাকে ওএমআর স্ক্যানিং এর জন্য পাইয়ে দেওয়া হয়েছে। দিস ইজ ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্ট হলো নাইসা সেই স্ক্যানটা করেনি, এবং ওরা করেছে কি ডেটা স্ক্যানটেক বলে একটি, সেটাও ব্ল্যাকলিস্টেড কোম্পানি, তাদেরকে দিয়েছে স্ক্যান করতে। দিস ইজ হাইলি ইলিগাল। এসএসসি এখন স্কুলে এই হাইকোর্টে এসে বলছে ডেটা স্ক্যানটেককে আমরা চিনি না। তার মানে ওএমআর এর গোটা স্ক্যানিং প্রসেসটাই কিন্তু একদম বেকার হয়ে গেল, পুরোপুরি একটা ফেক হয়ে গেল। এটার কোনো লিগ্যাল ভ্যালিডিটি হলো না, যার জন্য জেনুইন ক্যান্ডিডেটগুলো সাফার করছে। এটা কিন্তু একটা বড় পার্ট, এবং অর্ডারটা কেউ যদি দেখে থাকেন ছত্রে ছত্রে প্রত্যেকটা জায়গাতে অর্ডারে এটা বলা আছে, এবং জজ সাহেব অর্ডারের ফিনিশিং লাইনে বলছেন যে নতুন যে সিলেকশন প্রসেস হবে তার আগে নতুন করে টেন্ডার করতে হবে সরকারি নিয়ম মেনে, যে কোন কোম্পানি এই ওএমআরটাকে স্ক্যান করবে এবং তাদের নম্বরগুলো ইয়ে করবে, ব্যাপার সরকারি প্রসেসে টেন্ডার করতে হবে। এইটাও কিন্তু আমি আসবো শারদত্ত মুখোপাধ্যায়ের কাছে আসবো, তবে তার আগে ভাবুন যে একটা এত বড় দুর্নীতির পর এখনো পর্যন্ত দায় ঠেলাঠেলি চলছে, এখন বাধ্য সবাই, উপায় নেই, তাই এখন এর ঘরে ওর ঘরে দায় চাপাচ্ছে, আমি তো দুর্নীতি করে নিয়ে চুরি করেছিল, ও চুরি করেছিল। আসলে সবাই একসঙ্গে ওই মিলে হাতে হাত ধরাধরি করে রয়েছে বেসিক্যালি কোথাও। আমি শারদত্ত মুখোপাধ্যায়ের কাছে আসার আগে একটা বিস্ফোরক অভিযোগ আজকে করেছেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। কি বলেছেন? মারাত্মক অভিযোগ, দুর্নীতি একটা হয়েছে, সেটা কেউ অস্বীকার করছে না, সবাই স্বীকার করে নিচ্ছে, কিন্তু দায় ঠেলছে। এর মধ্যেই প্রাক্তন তৃণমূল নেতা এবং তার সঙ্গে বর্তমানে বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ, তিনি কি বলছেন? তিনি বলছেন এই দুর্নীতিতে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায় জড়িত। তিনি বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি নিজে গিয়েছিলেন এক সময়, শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়, তার ভাই আকাশ বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ বহুদিন ধরে সুন্দর করে সুচতুর উপায় একটা স্ক্যামের পরিকল্পনা করা হয়েছে, এবং শুধু করা হয়নি, সেটাকে এক্সিকিউট করা হয়ে গেছে, ছত্রে ছত্রে ফাঁক রাখা হয়েছে। সেজন্য নাইসার মতো ব্ল্যাক লিস্টেড কোম্পানি চলে এসছে ঘুরপথে ক্লোজ ডোর টেন্ডারের মাধ্যমে, যারা উত্তরপত্র স্ক্যান করবে। সৌমিত্র খাঁ কি বলছেন একবার শোনাবো। বললাম যে কিছু ছেলে আছে বেকার, কিছু ছেলে চাকরি করে দিলে ভালো হয়। বলছে হ্যাঁ, তুমি কি আকাশ ব্যানার্জির সঙ্গে কথা বলো। আকাশ ব্যানার্জি কে জানে? আকাশ ব্যানার্জি হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাই। আমি বলবো অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনি আমাদের তো অনেক কেস করেছেন, মানহানি মামলা, এই একটা কেসও করুন না, আমি চাইছি। গেলাম 2017 সাল, আমি বললাম আকাশকে, ভাই আকাশ ব্যানার্জি তুমি তো বলছে, অভিষেকটা বললো কিছু ছেলে চাকরি করতে হবে, তো কি করতে হবে আমায়? বলছে এক কাজ করো দাদা, তোমার কাছ থেকে বেশি নেবো না। কি করতে হবে না, তুমি এক কাজ করো, 8 লাখ টাকা আর তুমি 2 লাখ টাকা তোমার জন্য, 10 লাখ টাকা করে তুমি 100টা ক্যান্ডিডেট এনে দিতে পারো। আর 100টা ছেলে কত করে রাখো? বলছে মিনিমাম আমার কাছে 8 লাখ টাকা করে জমা দিতেই হবে। শারদত্তবাবু, গোটা দল তো ছেড়ে দিন, আমার বক্তব্য গোটা মন্ত্রিসভা
যে মন্ত্রিসভা দিনের পর দিন এই জিনিসগুলোকে অনুমোদন করেছে, চোখের সামনে দেখেছে, সুপার নিউমেরিক পোস্ট অনুমোদন করেছে, অতিরিক্ত পদ অনুমোদন করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় কিচ্ছু জানতেন না, মন্ত্রীরা কিচ্ছু জানতেন না, না জেনে একে অপরের হ্যান্ডওভার নিয়ে নেয়। একটা সামান্য কারখানাতেও একটা দল চলে গেলে একটা দলে লাগে হ্যান্ডওভার নেয়, যে আগে কি কি পেন্ডিং রয়েছে জানতে হয়। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি হ্যান্ডওভার নিয়ে নিলেন, তিনি জানলেন না আরে আগে কি হয়েছিল। তাহলে এর দায় নিয়ে গোটা মন্ত্রিসভার কেন পদত্যাগ করা উচিত নয়? কেন মুখ্যমন্ত্রী পদত্যাগ করা উচিত নয়? এর দায় কেন এরা নেবে না? সবাইকে একটুখানি বলে দিই, 2001 সালের শুরুতে মাননীয় মুখ্যমন্ত্রী, এখন যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন পশ্চিমবঙ্গের, মমতা বন্দ্যোপাধ্যায়, কেন্দ্রীয় ক্যাবিনেট সেখান থেকে উনি পদত্যাগ পত্র দেন। মনে আছে কেন? একটা স্ক্যাম হয়েছিল, সবে সেই স্ক্যামটা চাড়া দেওয়া উঠেছিল, তেহেলকা স্ক্যাম বলে সারা ভারতবর্ষ সেটাকে জেনেছিল। সেই স্ক্যাম শুরু হবার এবং জনসমক্ষে আসার 48 ঘন্টার মধ্যে মাননীয় ক্যাবিনেট মন্ত্রী তদানীন্তন মাননীয় মুখ্যমন্ত্রী এখনকার মমতা বন্দ্যোপাধ্যায় বাজপেয়ী ক্যাবিনেট থেকে রিজাইন করেন। কেন? ওনার মনে হয়েছিল দায় নেওয়া দরকার এবং এই দায়টা নেওয়া উচিত, যেটা বাজপেয়ী সরকার নিচ্ছে না কেউ। একমাত্র উনি সত্যবাদী যুধিষ্ঠির ছিলেন ওই ক্যাবিনেটে, উনি কিন্তু সঙ্গে সঙ্গে পদত্যাগ করলেন। 2001 সাল একজন কিন্তু সেখানে পদত্যাগ করলেন। 2024 সাল 2014 থেকে 24 বেরিয়ে গেল। আজ আমি সবথেকে আগে কুর্নিশ সেলাম, নমস্কার, শুভেচ্ছা, অভিনন্দন দেব আমার তৃণমূলের যত বন্ধুরা এখানে এসছেন। আজকে তারা নিজেরাই কিন্তু অ্যাকসেপ্ট করে নিলেন যে চুরি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে অ্যাকসেপ্ট করছেন, চুরি হয়ে গেছে, সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজে অ্যাকসেপ্ট করছেন চুরি হয়েছে, কিন্তু উনি বলছেন যে আপনার দলে রয়েছে শুভেন্দু অধিকারী তাদেরকে শিখিয়েছে। দলের মধ্যে বিরাট ঝামেলা চলছে। কেন ঝামেলা? ঝামেলাটা মুই বড় না তুই বড় জন্য না, মুই চোর না তুই চোর, কে কুমির কে থাকবে ডাঙায়, এটা নিয়ে বিরাট ঝামেলা রোজ। ব্রাত্য বলছে না আমি চোর না পার্থ চোর, পার্থ জেলে বসে বলছে আমি চোর না ব্রাত্য চোর। ব্রাত্য শালা সব জানে কিন্তু কিছু মুখ খোলে না, গন্ডগোলটা এখানে। কিন্তু এখন আমি সব থেকে অবাক হলাম কি জানেন তো স্বর্ণালী, অনিন্দ্যবাবুর কথায়। আমরা এখানে কে চোর? তৃণমূল চোর। দিদিমণি নিজেই অ্যাকসেপ্ট করে নিচ্ছে। কে পুলিশ? সিবিআই পুলিশ। সেই ছোটবেলায় প্রাচীন ভারতের প্রবাদ মনে আছে, উল্টা চোর কোতোয়াল কো ডাটে। অনিন্দ্যবাবু কি বলছে? আমরা চুরি করেছি ভাই, কোনো অসুবিধা নেই। না না, আমার বক্তব্য তাহলে সিবিআই করছে। না না, আপনি আমার একটা কথা বলুন, আপনি একটা কথা বলুন, আপনি একটা কথা বলুন, শেষ করুন, আপনি আমার একটা কথা বলুন, আপনার সুবিধা হয় বলতে, শেষ করে নিন। সিবিআই এর রোলটা বলুন এখানে। এই তো কোতোয়াল কো ডাটে বলছে, ওটাই বলছে। শুনে নিন। আপনারা শুধু এসএসসি কে নিয়ে বলছেন, সিবিআই এর রোলটা শুনুন। মন্ত্রিসভার 28 জন জেলে। না সিবিআই এক এক করে বলুন প্লিজ, এক এক করে বলুন, এক এক করে বলুন, কেউ শুনতে পাবে না। যখন সিবিআইকে দায়িত্বটা দেওয়া হয়েছিল ইনভেস্টিগেশন করার জন্য, তখন সিবিআইকে কি বলা হয়েছিল? যদি কোনো দুর্নীতি হয়ে থাকে সেইটা বার করুন, আর দুর্নীতি কারা করেছে সেটা বার করুন। আরে যদি একটা প্রশ্নই নেই, মানে আপনাদেরকে কনভিক্ট করে দিবেন। শুনে নিন। বলবো সিবিআই এর এগেইনস্টে সিবিআই লাগানো উচিত। এই সিবিআই কি করছে? আমি তো চাল আর ডাল মিশিয়ে দিলাম, এবার হয় তুই খিচুড়ি খা, না হলে কোর্ট বা সিবিআই কে বল চাল আলাদা কর, ডাল আলাদা কর, এবার দেখ কেমন মজা। কি অবস্থা! মানে আমরা চুরি করে যাব, কিন্তু দায় নেব না, দায় নেব না। না না, এক সেকেন্ড। চোর পুলিশ খেলা চলছে। কথা বলছি 2019 সালে সৌমিত্র খা বিজেপিতে গেলেন, তার আগে ওনার মনে পড়েনি? এখন ওনার মনে পড়ছে। গরম করার জন্য মনে পড়ছে সবাই চোর। তা আপনাদের শুনে নিন, আসছি। হ্যাঁ, আজকে বলছেন যে এই চুরি নাকি শুভেন্দু অধিকারী শিখিয়েছেন। তা যখন শুভেন্দু অধিকারী পঠন পাঠনটা দিলেন আপনাদের চুরি, আপনারা শিখলেন কেন? এক সেকেন্ড। না, প্রহ্লাদ হওয়ার দরকার নেই, কারণ উত্তরটা দিয়ে দিয়েছে। শুনুন, উত্তর দিয়ে দিয়েছেন ববি হাকিম। এক সেকেন্ড। অধিকারী যখন ABCD অফ চুরি সেখানে CHORI, তখন আপনারা কেন বলেছেন? আপনাদের হ্যান্ডেলে লাগিয়েছে আর আপনারা তাকে স্যালুট দেন না, সেটা বলুন। ভুল করেন ওনারা স্যালুট করেন, ভুল করেন। দেবুদা পয়েন্টে আসুন। শুভেন্দু অধিকারী, সৌমিত্র খা বাদ দিন, সবাই খুব ভিলেন, খুব খারাপ, গোটা বিজেপি দলটাই খারাপ। আমার বক্তব্য তৃণমূল দল, যেটা এত সুন্দর দল, দলে এত সব সাধু সন্তরা রয়েছে, সেই দলে এত বড় চুরি হয়ে গেলে কেউ জানতেন না? আপনাদের কাছে উত্তর না থাকলে উত্তর ববি হাকিম দিয়ে দিয়েছেন, যে প্রত্যেক ক্ষেত্রে ডিসিশন মন্ত্রিসভার হয়েছে। পার্থ চট্টোপাধ্যায় একা নন, আমার কথা নয়, আপনারা এখানে এসে প্রাণপণ লড়াই করে যান। উত্তর দিয়েছেন ববি হাকিম। শুনে নিন। ফিরাদ হাকিমের বাইটটা একবার চালাও। কোনো তৃণমূল কংগ্রেসের মন্ত্রী নেতা অন্যায় করেনি, অন্যায় করবে না, অন্যায় হয় না,
প্রসিডিয়াল মিস্টেক হয় কিনা সেটা তদন্ত সাপেক্ষ, কিন্তু পার্থদার ক্যাবিনেটে আমিও মন্ত্রী, যদি কোনো জায়গায় হয় তাহলে ততটা দায়িত্ব পার্থদা, ততটা দায়িত্ব আমারও। সুতরাং আমরা এটা একটা কালেকটিভ পরিবার, আমাদের কোনো আড়াআড়ি ভাঙাভাঙির ব্যাপার না, আমাদের এটা যৌথ দায়িত্ব। আমি সেই ক্যাবিনেটের মেম্বার। সরাসরি ব্রাত্য বসু বলছেন যে দায় মন্ত্রিসভারই দায় নেওয়া উচিত, যদিও এখনো দায় ঠেলাঠেলি চলছে। আমার বক্তব্য, দায় ঠেলাঠেলি কতদিন চলবে? আর এই প্রশ্নের উত্তর চাইছি আমি। সেই সমস্ত যারা প্রতারিত হয়েছেন, যাদের চাকরি পেয়েছেন, চাকরি গেছে, তারা যদি প্রত্যেক ঘুষখোরদের নাম সামনে বলে দেয়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে এই সরকার? তাদের বাড়ি ঘর, গাড়ি বাড়ি সব সম্পত্তি ক্রোক করতে পারবে? নাকি তার মাথাকে সমস্ত মাথা টানতে আসলে সত্যি ঢাকের দায় ওই মনসা পুজো হয়ে যাবে? কোনটা হবে আসলে বোঝা মুশকিল এই মুহূর্তে। কিন্তু দায় সবাই নিতে হবে, সবাইকে। কতদিন দায় ঠেলাঠেলি খেলা হবে? এরপর এখানেই কি শেষ? আমাদের সঙ্গে ঝন্টু পরেক রয়েছে, ঝন্টুবাবুর কাছে আসবো। ঝন্টুবাবু, এই যে চাকরি দুর্নীতির বিষয়গুলো উঠছে, এখানে কি শেষ নাকি আরো কিছু পেন্ডিং রয়েছে? কারণ এখনো তো অনেক রায়, অনেক কিছু বাকি রয়েছে। আমি আপনাকে পরিষ্কার বলি স্বর্ণালী দেবী, টেকনিক্যাল অ্যাসপেক্টটা বুঝুন। এটা তো সবে প্রাথমিক থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রুপ সি, গ্রুপ ডির এই স্তরগুলো নিয়ে হয়েছে। আপাতত যা আমাদের হাতে খবর এসছে, 1 লক্ষের উপরে অযোগ্য প্রার্থী ঢুকে আছে। প্রাইমারি কিন্তু প্রায় 62,000, খেয়াল করুন। প্রাইমারিতে 62,000 2014 সাল থেকে, সেখানে আমি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে ইন্টারভিউ বোর্ডেও হয়েছিলাম। কিন্তু ওদের এই যে বিভিন্ন কারচুপি, সরাসরি কারচুপি, যে ওরা ক্লাস ডেমনস্ট্রেশন করাচ্ছে না, অ্যাপটিটিউড টেস্ট নিচ্ছে না, আমি বেরিয়ে এসে পরবর্তীকালে মিডিয়ার মুখোমুখি হয়েছিলাম, কিন্তু কেউ শোনেনি কোনো কথা। এবার প্রশ্ন, আর কোন ডিপার্টমেন্ট বাকি রয়েছে? আরো কত বাকি আছে? এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকারের মমতা ব্যানার্জির ক্যাবিনেটে 43টি দপ্তর সরাসরি দুর্নীতি প্রমাণিত হয়েছে। 43, আপনি বলছেন 43 ডিপার্টমেন্ট, 43টা দপ্তর। শুনে নিন, দুদিন আগে যে 13 লক্ষ ক্যান্ডিডেট, আমার আপনার ঘরের ছেলে মেয়ে, আমার ছাত্ররা, এসআই ফুড ডিপার্টমেন্টের মাত্র 480টি পোস্টের জন্য অ্যাপ্লাই করেছিল 500 টাকা করে ক্যান্ডিডেটের ফি দিয়ে। সেটা কিন্তু সরকার স্টে দিয়ে সিআইডি তদন্ত দিয়েছে। গতকাল টেটের, একাধিক বছরের টেটের কিন্তু দুর্নীতি একের পর এক বেরোচ্ছে। প্রত্যেকটা দপ্তর, পিএসসি, হেডমাস্টার রিক্রুটমেন্টে 100% হবে, পরবর্তীকালে দেখবেন দিনের আলো ফুটবে। ট্রান্সফার 2021 সালে ভোটের ঠিক আগে পার্শিয়াল লকডাউন যখনই হলো 2020 ডিসেম্বর নভেম্বরে, মুড়ি মুরগির মতন স্পেশাল ট্রান্সফারের নাম করে বিভিন্ন শহরের স্কুলগুলো উপচে পড়লো ট্রান্সফার বেআইনিভাবে। গ্রাম উজাড় হয়ে গেল। বিক্রমবাবু আছেন, কোনোদিন এটা যদি হয়, পার্থবাবুর বেহালার, মানে ট্রান্সফারটাও একটা দুর্নীতি বলছেন? ট্রান্সফারও একটা দুর্নীতি। প্রত্যেকটা বিধায়ককে কোটা বেঁধে দেওয়া হয়েছিল টাকা তোলার, ভোটের জন্য টাকা নেওয়াই হয় ট্রান্সফার করার জন্য। বাসে করে ভর্তি করে, এটা সঠিক। ট্রান্সফার নিয়ে রাতারাতি কলকাতা, শিলিগুড়ি শহরে বড় বড় স্কুলগুলো কোনো অ্যাড্রেস প্রুফ নেই। ট্রান্সফার বড় দুর্নীতি আসেনি। বদলি নিয়ে এটা একটা বড় দুর্নীতি। গ্রাম উজাড় হয়ে গেল। এক সেকেন্ড, বিক্রম কিছু বলছেন? এক সেকেন্ড, বিক্রম উত্তর নিয়ে যাবো, আমি আসছি। একসঙ্গে চেঁচিয়ে লাভ নেই, আমি এক এক করে উত্তর নেব। বিক্রম এটা হিন্ট দিচ্ছেন, এক সেকেন্ড। এভিডেন্সের কথা না এটা। বিক্রম, পশ্চিম বাংলায় সরকারি কর্মচারীরা ডাইরেক্ট বলবে এটা। বিক্রম ট্রান্সফার হয় না, টাকা ছাড়া ট্রান্সফার হয় না, টাকা ছাড়া ট্রান্সফার হয় না, এটা সঠিক কথা। এটা আছে, এটা আছে। সরকারি কর্মচারীদের জিজ্ঞেস করবে, টাকা ছাড়া ট্রান্সফার হয় না। এটা মানে কথা বলে লাভ নেই। এটা হয়, এটা হয়, বিক্রম 10 সেকেন্ড। টাকা নিয়ে পশ্চিম বাংলায় ট্রান্সফার সরকারি কর্মচারী, কিন্তু বেসলেস কথা বলবেন না। আমি আসছি। ট্রান্সফার পশ্চিম বাংলায় বিচারাধীন রয়েছে, বলুন বিক্রম। ট্রান্সফার পশ্চিম বাংলায় একটা বড় দুর্নীতি, এটা উনি সঠিক কথা বলেছেন। এবং পশ্চিম বাংলায় আমি বলছি, দাঁড়ান আমাকে বলতে দিন না। 100 বার ট্রান্সফার হয়, টাকা নিয়েই ট্রান্সফার হয়। সরকারি কর্মচারীরা অভিযোগ করে, সরকারি কর্মচারীরা অভিযোগ করে আমি আসছি। শুধু ট্রান্সফার নয়, আসছি। চেঁচিয়ে লাভ নেই, মৌমাছির চাকে ঢিল পড়েছে বলছেন, চেঁচিয়ে লাভ নেই। আমি আরেকটা কথা বলি, গতকাল আমি দেখছিলাম কলকাতা শহরে 174টা স্কুলে ছাত্রছাত্রী শূন্য। কোথা থেকে এলো টিচার? সেখানে টিচার কেন আসছে, কেন পড়াচ্ছে, কারা সেখানে পড়াচ্ছে? বলুন। সাথে সরাসরি আমি যুক্ত। আমার বাড়িতে একজন শিক্ষিকা আছেন, আমার স্ত্রী। আমি আপনাকে বলছি, খবর নিন, শহরের স্কুলগুলোতে ভ্যাকেন্সি নেই,
ট্রান্সফার রাতারাতি হয়ে গেছে। এক বাস ভর্তি বেহালা পশ্চিমে সকালবেলা একটা জায়গার থেকে শিক্ষকরা এসেছে যাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার ছিল গ্রামে, তারা কলকাতা শহর ভরে দিল। একটা দৈনিক পেপার পরের দিন ধারাবাহিক খবর করলো, কোনো তদন্ত হয়নি। বিধায়কদের 2021-এ ভোটের জন্য প্রত্যেকটা বিধায়ককে কোটা বেঁধে দিয়েছিল, ট্রান্সফার থেকে টাকা তুলুন 4.5 লাখ টাকা করে। অসাধারণ, মানে এক্ষেত্রেও টার্গেট। থ্যাংক ইউ সো মাচ। সময় একদম এক্ষেত্রেও টার্গেট, অর্থাৎ ট্রান্সফারের জন্য দুর্নীতি, ট্রান্সফারের জন্য টাকা বেঁধে দেওয়া। আমি লাস্ট শারদত্তবাবুর কাছে আসবো একটাই প্রশ্নে, এসবের দায় নিয়ে গোটা মন্ত্রিসভার ইস্তফা দেওয়া উচিত না উচিত না? মুখ্যমন্ত্রী পদত্যাগ করা উচিত না উচিত না, নাকি এখনো পর্যন্ত XYZ ABCD করে চোর চোর খুঁজে খুঁজে তার ঘাড়ে দায় ঠেলা উচিত যে এ আমাকে চুরি শিখিয়েছে, ও আমাকে চুরির C শিখিয়েছে, উনি আমাকে চুরির H শিখিয়েছেন? এগুলো কতদিন করা যাবে শারদত্তবাবু? 2001 সালে যে দায়টা মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছিলেন বাজপেয়ী ক্যাবিনেট থেকে পদত্যাগ করে, আজকে সেই সৎসাহস দেখান আজকে, যে যখন নিজেই অ্যাকসেপ্ট করছেন, তার দলের মুখপাত্ররা অ্যাকসেপ্ট করছেন যে তারা চুরি করেছেন। তাহলে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি আর্জি জানাই, 2001 সালে যখন আপনি দায় নিয়েছিলেন থেকে পদত্যাগ করা উচিত, আজকে নৈতিক দায় নিয়ে মুখ্যমন্ত্রীর পদ থেকে আপনি পদত্যাগ করুন। যদি মান থাকে এবং দম থাকে করে দেখান পদত্যাগ। আপনার পুরো মন্ত্রিসভাটাই প্রায় জেলে। জানি না দায় নিয়ে পদত্যাগ করবেন কিনা, কিন্তু অন্তত আমি এই প্যানেল থেকে বলে রাখছি যে এইভাবে একের পর এক চুরি, আর আরো অনেক কিছু আসছে। অনিন্দ্যবাবুরা, দেবব্রতবাবুরা চেষ্টা করছেন লড়াই করার, কতদূর পারবেন আমি জানি না। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বোধহয় হাল ছেড়ে দিয়েছেন, তিনি এখন অন্যের ঘাড়ে দায় চাপাচ্ছেন। কোথায় কবে শুভেন্দু অধিকারী নাকি কোন সময় কোন জায়গায় কোচিং ক্লাস খুলে চুরি শিখিয়েছিলেন, এখন তাকে মনে করতে হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, দায় নিন, পদত্যাগ করুন, এখনো সময় আছে। যাদের মাধ্যমে ঘুষগুলো নেওয়া হয়েছিল, যাদের মাধ্যমে তোলাবাজি করা হয়েছিল, তাদের বাড়ি ঘর সম্পত্তি ক্রোক করুন, তাদের সামনে নিয়ে আসুন। কাকু, ভাইপো, ভাতিজা এগুলোকে বলে এখন আড়াল করার চেষ্টা করে লাভ নেই, এখনো সময় আছে। এই ছেলে মেয়েগুলোর পাশে দাঁড়াতে গেলে এইভাবে দাঁড়ান, না হলে দায় ঠেলাঠেলি করে কোনো লাভ নেই। সময় একদম শেষ, প্রত্যেকে ধন্যবাদ জানিয়ে ডিবেট শেষ করব। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন।